বাবার মৃত্যুর পর মাকে আর আমাকে চাচারা বাড়ি ছাড়া করতে চাইছিলেন, তবে পারেননি। আমার মায়ের আত্মবিশ্বাসী কণ্ঠস্বর স্বামীর ঘরের ওপর অধিকার বোধের কারণে তাকে দূর করতে পারেননি। চাচারা এবং চাচিরা মিলে যখনই মাকে তার বাবার বাড়ি যাওয়ার কথা বলতেন, তখনই মা কঠিন গলায় বলতো, ওটা আমার বাবার বাড়ি, আমার না। বিয়ের পর স্বামীর ভিটে আমার ভিটে, আমি এই ভিটে ছেড়ে কখনো যাব না। মায়ের এমন কঠিন কণ্ঠের কাছে তারা সবাই থতমত খেয়ে যায়। মাও তাদের নিজের ভাষা দ্বারা বুঝিয়ে দেয় তারা যে সম্পদের জন্য তাকে বাড়ি ছাড়া করতে চাচ্ছে সেটা মা বুঝে। তবে মাকে তাড়ানো এত সহজ নয়। মা আমাকে বুকে জড়িয়ে সবার উদ্দেশ্যে বলে, আমার সুজন থাকতে তার বাবার ভিটে ছাড়া পড়বে, এটা হতে পারে না। তিনি বেঁচে থাকলে এটা শুনলে খুবই কষ্ট পেতেন। এসব কথা শুনে আমার দুই চাচা এবং তার বউরা যার যার ঘরে চলে যেত। তবে তারা মায়ের এসব কথায় থেমে যান না। তারা মাকে এবং আমাকে যে কোনো মূল্যে তাড়ানোর পরিকল্পনা করছিল। একটি সুযোগের অপেক্ষায় চাতক পাখির মতো বসেছিল। তখন আমি খুবই ছোট ছিলাম। জীবনের এই জটিল হিসাব বুঝতাম না। কতই বা বয়স ছিল, মাত্র 7 বছর। আমার বাবা যে মারা গেছে সেটাই আমি বুঝতাম না। মায়ের কাছে বাবার কথা জানতে চাইলে সে বলতো, তোমার বাবা আল্লাহর কাছে চলে গেছে। অবুঝ আমি ভাবতাম, আমার বাবা বেড়াতে গিয়েছে, খুব শীঘ্রই চলে আসবে। এই অবুঝ আমিটা আমার চাচাদের ষড়যন্ত্র না বুঝলেও মা বুঝতো। মা সবসময় তাদের নিয়ে ভয় পেত। তারা কখন না আমাদের ক্ষতি করে বসে। একা একটি বাড়িতে মহিলা মানুষ ছোট্ট একটা ছেলেকে নিয়ে থাকাটা সেই সময় অনুযায়ী ভয়েরই ছিল। মাও ভীষণ ভয় পেতেন। তবে সে সেটা অন্যদের বুঝতে দিতেন না, কারণ মা বিশ্বাস করত নিজের দুর্বলতা অন্যদের দেখালে অন্যরা আশকারা পেয়ে যায়। তাই কোনোভাবেই দুর্বলতা দেখানো যাবে না। মা এই কথাটি যেমন বিশ্বাস করতেন তেমন মানতেনও। তাই তো বাবার মৃত্যুর পর 1 বছর আমাকে নিয়ে বেশ ভালোভাবে কাটিয়ে দিলেন। হাঁস মুরগি পালন করা থেকে শুরু করে শাকসবজি চাষ করে মা আমাদের দুজনার সংসার চালাতে শুরু করেন। শুধু এটা দিয়ে যে আমাদের সংসার চলতো তেমন নয়, বাবার কিছু জমানো টাকাও ছিল। তবে মা সেটা অতি প্রয়োজন না হলে খরচ করতেন না। তো এই 1 বছর ভালোই কাটে। চাচারাও এতদিন শান্ত মাথায় মাকে বুঝিয়ে শুনিয়ে বের করতে চাচ্ছিল, কিন্তু পারেনি। তাই তো এবার ষড়যন্ত্রের বীজ রোপণ করা শুরু করে। অবশেষে তারা সফল হয়। সেদিন রাত 10টার সময় কেউ একজন আমাদের ঘরের দরজায় কড়া নাড়ল। মা শব্দ পেয়ে ভীষণ ভয় পেয়ে যায়। গ্রামে শীতের দিনে রাত 10টা মানে মধ্যরাত, অন্তত আমাদের এখানে তাই। সবাই ইতিমধ্যে খেয়ে ধেয়ে ঘুমিয়ে পড়েছে, আমরাও ঘুমিয়েছিলাম। দরজার কড়া নাড়ার শব্দ পেয়ে মা জেগে ওঠে। এত রাতে দরজার বাহিরে কে থাকতে পারে সেটা ভেবে কিছুটা ভয় নিয়ে বলে, কে কে বাহিরে? মা পরপর কয়েকবার বললে বাহির থেকে আমার ছোট চাচি জবাব দেয়। আমি ভাবি একটা প্রয়োজন ছিল, দরজাটা একটু খুলুন। চাচির কণ্ঠ শুনে মায়ের ভয়টা কেটে যায়। সরল মনে মা ভেবে নিয়েছে তার বিশেষ কোনো প্রয়োজনে সে এসেছে, আর এটাই তার কাল হলো। মা দরজা খুলতে মেঝো চাচা ঘরের মধ্যে প্রবেশ করে। মা কিছু বোঝে ওঠার আগে সে মাকে মৃদু ধাক্কা দিয়ে ঘরে ঢুকে যায়। মা হতভম্ব হয়ে গিয়ে বলে, ভাইজান আপনি আপনি এত রাতে? বাহিরে তো ছোট ভাবি ছিল, সে কোথায়? মা কিছু বোঝে ওঠার আগেই মেজো চাচা তার নোংরা চাল দিয়ে ফেলে। সে মাকে জড়িয়ে ধরে বলে, ভাবি ছাড়ুন, ভাবি আপনি এমন আমি কল্পনা করিনি।
আপনি আমাকে এজন্য ডেকেছেন? চাচার এই কথার মাঝে মেজো চাচি, ছোট চাচা এবং ছোট চাচি অন্ধকারে আড়াল থেকে বেরিয়ে আসে। তারা এসে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। মেজো চাচি রাগী ভাব নিয়ে মাকে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলে, ছি, তোর এত বড় সাহস! তুই আমার স্বামীকে খারাপ বানানোর চেষ্টা করছিস, আমার থেকে কেড়ে নেওয়ার ধান্দা করেছিস। তারা মাকে গালি দেওয়া শুরু করে। তাদের চিৎকার চেঁচামেচিতে আমারও ঘুম ভেঙে যায়। সেই সঙ্গে পাশের ঘরে ঘুমিয়ে থাকা আমাদের চাচারাও উঠে যায়। মেজো চাচা তো মায়ের দিকে লজ্জায় তাকাতে না পারার ভান ধরে বলে, ভাবি, আপনি এমনটা করবেন আমি স্বপ্নেও ভাবিনি। তাদের কথার মাঝে মা কিছু বলার সুযোগই পাচ্ছে না। তবে ইতিমধ্যে ঘটনা সে বুঝে ফেলেছে। সে বারবার বলার চেষ্টা করছে তারা ভুল করছে, কিন্তু কেউ শোনার নামই নেয় না। তাকে বকাবকি করে তারা সবাই ঘর থেকে বের হয়। মা হতভম্ব হয়ে আমাকে জড়িয়ে ধরে বসে রইলেন। বাহিরে মেজো চাচি সবাইকে খুব খারাপভাবে মায়ের চরিত্র বর্ণনা করছে। মেজো চাচা বলে, ভাবি আমাকে বলল সে আমাকে সুজনকে নিয়ে কিছু কথা বলতে চায়, কথাটা বলা জরুরি। এটা বলে যখন সে আমাকে রাতে আসতে বলে, আমি তখনও কল্পনা করিনি তার পেটে পেটে এত। আমি সরল মনে জানতে চাই রাতে কেন। সে জানায় দরকার আছে। সেই দরকারটা নিয়ে আমার বউ একটু সন্দেহ করে, তাই আমি তাকে নিয়েই যাই। তাকে বলেছি, তুমি না হয় বাহিরে থাকবা, ভাগ্যিস বউ নিয়ে গেছিলাম, নয়তো যে কি হতো আজ আমার। মেজো চাচিও তার কথায় তাল মিলিয়ে খুব সুন্দরভাবে মায়ের চরিত্র, খারাপ চরিত্র বর্ণনা করছে। মেজো চাচা ঘরে আসার পর মা তাকে বাজে ইঙ্গিত ইশারা দেয়। মেজো চাচা বারণ করা সত্ত্বেও মা তাকে তার জীবনে বাবা শূন্যতার কথা বলে তার কাছে নোংরা আবদার করে। এটা শুনে মেজো চাচি সহ্য করতে না পেরে ছোট চাচা এবং চাচিকে ডেকে নিয়ে আসে। তারাও একই কথা বলে। মা এসব শুনে পুরো ভেঙে যায়। সকাল হতে বাড়িতে আশেপাশের অনেক মানুষ এসে উপস্থিত হয় ঘটনা জানার জন্য। এত সুন্দর একটা ঘটনা, তার বর্ণনা না জানলে হয়। তার ওপর চাচারা মেম্বার চেয়ারম্যান ডেকে নিয়ে এসেছে। তাদের কথা, এরকম এক মহিলা এলাকায় থাকলে এলাকার পুরুষদের নষ্ট হওয়া কেউ আটকাতে পারবে না। চাচিদের কথা, একই বাড়িতে তারা এমন মহিলার সঙ্গে থাকতে পারবে না। তাদের স্বামীরা এখন না হয় ভালো, কিন্তু কোন এক মহিলা যদি বারবার তাদের স্বামীদের কাছে টানার চেষ্টা করে, তখন তারা খারাপ হতে কতক্ষণ। এসবের মাঝে মাকে মেম্বার চেয়ারম্যান ডাকলে মা প্রথমে ভেঙে গিয়ে বারবার তাদের সত্যিটা বোঝানোর চেষ্টা করলো। একটা সময় পর যখন সবাই মিলে তাকে তাড়ানোর সিদ্ধান্ত নেয়, সবাই যখন একই কথা বলে, তখন মা কঠিন গলায় আমাকে বকে আঁকড়ে বলে, বাজে কথা বলবেন না। আমি কোনো অন্যায় করিনি, আর না করব। বিনা অপরাধে আমি আমার স্বামীর ভিটে ছেড়ে কোথাও যাব না। এটা আমার স্বামীর ঘর, আমার এবং আমার সন্তানের অধিকার। আমরা এখানেই থাকব, দেখি কে সরাতে পারে আমাদের। মা এসব বলে আমাকে নিয়ে ঘরে এসে ঘরের দরজা বন্ধ করে দেয়। মাকে শত ডেকেও বাহিরে বের করতে না পারায় একটা সময় সবাই চলে যায়। চাচা এবং চাচিরাও হতাশ হয়। তারা ভেবেছিল এত বড় অসম্মানজনক ঘটনা ঘটার পর মা মুখ দেখানোর সাহস পাবে না, তাই নিজ ইচ্ছায় চলে যায়। সেখানে মেম্বার চেয়ারম্যান ডেকেও তাকে তাড়ানো গেল না। অতঃপর সবার মাধ্যমে মানসিক কষ্ট দেওয়া শুরু হয়। সেদিনের পর আমি বা মা কেউ বাহিরে বের হতে পারি না। লোকের মুখোমুখি হলে বাজে কথা শুনতে হয়। সেদিন ছিল শনিবার, আমি বাড়িতেই ছিলাম।
মা বাড়ি থেকে কিছুটা দূরে এক বাগানে যায়, যেটা আমাদেরই। সেখানে মা কিছু শাকসবজি লাগিয়েছে, সেখান থেকে শাকসবজি নিয়ে আসতে যায়। রান্নার জন্য শাক পাতা নিয়ে আসতে গিয়ে আমার মা আর ফেরে না। বেলা গড়িয়ে যায়, তাও আসে না। মায়ের অপেক্ষায় কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। যখন চোখ মেলে তখন দেখলাম বাড়ির সামনে মানুষের ভিড়, আর সেই ভিড়ের মাঝে আমার মায়ের নিথর দেহটা পড়ে রয়েছে। চারদিকে মানুষের নানা গুঞ্জন, সেসব আমার কানে যায় না। আমার চোখ শুধু আমার মাকে দেখছিল। তার ঘুমন্ত মুখটা দেখে আমার বুকের ভেতর কেমন ব্যথা অনুভব হয়। তখনই পাশ থেকে কেউ একজন বলে, লোকের কথা না নিতে পেরে জীবনটাই দিয়ে দিল। বাবার পরে মাকেও হারিয়ে ফেললাম। সেই সময়ে যে বয়সটা পার করছিলাম, তখন জীবনের এত বড় হিসাব মেলানো সম্ভব ছিল না। তবুও কিছুটা মিলিয়ে ফেলেছিলাম। বাবার মৃত্যুর পর সবাই বলতো, তোর বাবা মরে গেছে। মায়ের কাছে যখন জানতে চাইতাম মরে যাও কি, তখন মা বলতো, তোর বাবা আল্লাহর কাছে গিয়েছে। তাই এবার মায়ের মরে যাওয়ার কথাটা জেনে আমার বুঝতে বাকি হলো না যে আমার মাও আমার বাবার কাছে চলে গিয়েছে, আল্লাহর কাছে গিয়েছে, যেখানে গেলে আর ফিরে আসা যায় না। আগে মা ছিল, তাই সে বলতো বাবার সঙ্গে সঠিক সময়ে সাক্ষাৎ হবে। মায়ের কথার গভীর ভাবার্থ তো বুঝতাম না। তবে আমার ছোট মস্তিষ্ক মনে করত বাবা বেড়াতে গিয়েছে আল্লাহর কাছে, খুব শীঘ্রই ফিরে আসবে। তবে মায়ের মৃত্যুর পরে আশ্বাস দেওয়ার মতো কেউ ছিল না। তাই তো সবার কথায় বুঝে গেলাম বাবা মা ফিরবে না আর, আল্লাহর কাছে গেলে আর ফেরা যায় না। এসব বুঝে ওঠার পর আমি মা বলে চিৎকার দিয়ে কান্নায় ভেঙে পড়ি। এতটাই কান্নায় ভেঙে পড়ি যে একটা সময় জ্ঞান হারিয়ে পড়ে যাই। ইতিমধ্যে মায়ের মৃত্যুর খবর শুনে মামা মামি এবং নানি এসেছে। তারা আসলে সবাই মিলে মায়ের চরিত্রের বর্ণনা করলো। অবশ্যই সেটা খারাপ। লোকের হাতে ধরা খাওয়ার পর সম্মানের ভয়ে মা আত্মহত্যা করেছে। মামা এসব নিয়ে আর ঘাটলো না। এই মৃত্যুর কথা পুলিশ অব্দি গেলে মায়ের মৃতদেহ নিয়ে কাটাছাড়া হবে, এগুলো পাপ। তাই সবার সঙ্গে মিলে মৃতদেহ দাফন করাই সঠিক বলে মনে করলেন মামা। সেটাই হলো। মাকে বাবার পাশেই মাটি দেওয়া হলো। মায়ের মৃত্যুর 3 দিন হলো। আমি কান্নাকাটি করে জ্বর বাঁধিয়ে ফেললাম। ওই 3 দিনে আমার যতটা সময় হুঁশ ছিল, ততবারই আমি চিৎকার দিয়ে মাকে ডেকেছি। বারবার বলেছি, আমাকে মায়ের কাছে নিয়ে যাও, আমি মায়ের কাছে যাব, আমাকে মায়ের কাছে নিয়ে যাও। তখন মামি এবং নানি আমাকে সামলানোর চেষ্টা করেছে। 3 দিন তারা দুজন আমার পাশেই ছিল। এবার মায়ের মৃত্যুর রেশটা কাটতে আমার মেজো চাচা মামাকে ডেকে বলে, সুজনকে দেখার তো এখন কেউ রইল না, আপনারা তাকে নিবেন? নয়তো আমরা ভাবছিলাম তাকে এতিমখানায় দিয়ে দিব। মানে? মামা অবাক হয়ে যায়। বাবা মা হারানোর শোক না কাটতে কাটতে তারা আমার ব্যবস্থা ভেবে ফেলেছে। চাচারা এখানে স্পষ্ট মামাকে জানিয়ে দেয়, দেখেন আমরা বাড়তি ঝামেলা নিতে পারবো না, তাই আপনারা যা করার করেন, না পারলে আমরা এতিমখানায় দিব। আপনাদের বাড়তি ঝামেলা নিতে হবে না। ও আমার বোনের সন্তান। দুলাভাই মারা যাবার পর বোনকে নিতে চাচ্ছিলাম, কিন্তু সে যায়নি স্বামীর ঘরের মায়া ছেড়ে। তখন আমার বোনটা আমার কাছে গেলে আজকের এই পরিণতি হতো না। যাই হোক, যা ঘটে গেছে তা নিয়ে নাইবা বলি। আমার ভাগ্নেকে খাওয়ানোর মতো সামর্থ্য আমার আছে, তাই আমি তাকে আমার সঙ্গে নিব। একটু থেমে মামা আবারও বলে, আমার বোন চরিত্রহীন নয়, তাই আপনারা যে মিথ্যা বদনাম রটাচ্ছেন তা আমি ভালোই বুঝেছি। সময় আসলে হিসাব বুঝে পাবেন। আফসোস একটাই, আমার বোনটা আপনাদের কলঙ্কের দায় নিতে না পেরে চলে গেল। ছেলেটাকে অনাথ করে চলে গেল। এটা বলে মামা চলে আসে। চাচারা কিছু বলার সুযোগ পায় না। অতঃপর আমার জায়গা হয় মামার ঘরে। এখানে আমি ভালোই ছিলাম। মামি একটু বাঁকা চোখে দেখলেও নানি এবং মামার আহ্লাদে দেখে কিছু বলতে পারেনি। তাদের ভালোবাসা আমিও ধীরে ধীরে স্বাভাবিকভাবে বড় হতে থাকি। যদিও মায়ের কথা খুব মনে পড়তো। মাকে নিয়ে প্রায় রাতেই স্বপ্ন দেখতাম। ঘুমের মধ্যে মা বলে চিৎকার দিয়ে উঠতাম। তখন নানি আমাকে বুকের মধ্যে নিয়ে নানা গল্প বলে শান্ত করতেন।
এভাবেই আমার বড় হওয়ার সঙ্গে সঙ্গে বুঝ ব্যবস্থা তৈরি হয়। বুঝতে পারি আমার চাচার আমার মাকে কত বড় অপবাদ দিয়েছে। অনুভব করতে পারি মায়ের রাতের পর রাত আমাকে বকে নিয়ে চোখের পানি ফেলার সেই যন্ত্রণার মুহূর্তগুলো। আজ আমি পড়ালেখা শেষ করে খুব ভালো একটি অবস্থানে আছি। বুঝ হওয়ার পর থেকে আমার মনে হতো আমার মা আত্মহত্যা করতে পারে না, অন্তত আমার মুখের দিকে তাকিয়ে আমার মা টিকে থাকার লড়াই করত। সেদিন তো করেছিল লড়াই, যখন সবাই তাকে এলাকা ছাড়া করতে চাইছিল। তখন সে তেজ নিয়ে বলেছিল, কোথাও যাব না, এটা আমার স্বামীর ভিটে। আমার মায়ের সেই কণ্ঠস্বর আজও আমাকে ভাবায়। আমার মা সত্যি আত্মহত্যা করেছিল তো? এর উত্তর আমার জানা নেই। তবে হ্যাঁ, যে সম্পদের জন্য আমার চাচা চাচি মিলে আমার মাকে গোটা সমাজের কাছে কলঙ্কিনী বানিয়েছিল, সেই সম্পদ আমি তাদের আর ভোগ করতে দিব না। আর ঠিক এই উদ্দেশ্যে আমি 18 বছর পর আবার আমার বাবার বাড়িতে পা রাখলাম। আমি বাড়ির মধ্যে প্রবেশ করতে মেজো চাচার সামনে পড়ে গেলাম। সে আমাকে অবাক চোখে দেখছিল। নতুন একজন মানুষকে দেখলে যেমন প্রতিক্রিয়া হওয়া উচিত তার তেমনই হয়েছে। তবে আমার ভাবভঙ্গি ছিল ভিন্ন। আমি তার দিকে ঘৃণার নজরে তাকাই। এই মানুষটি সেদিন আমাকে মাকে নিজের সঙ্গে জড়িয়ে খুব বাজে কথা বলেছিল। সেটা মনে পড়তে আমার রাগ হয়। আমি নিজেকে সামলে তাকে বলি, আমি সুজন। হ্যাঁ? মেজো চাচা বিশ্বাস করতে পারল না। তারা বোধহয় আশা করেনি কোনো একদিন আমি ফিরে আসব, তাই অবাক হলো। পরক্ষণে নিজেকে সামলে আমাকে ঘরে নিয়ে গেল। চাচির সঙ্গে তার ছেলে এবং বৌমার সঙ্গে পরিচয় করিয়ে দিল। আমার কথা শুনে ছোট চাচিও আসে, তারও দুটো ছেলে মেয়ে, তারাও আসে। কুশল বিনিময় ছেড়ে আমি বলি, আমি একটি গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি ছোট চাচি। আপনি, ছোট চাচা, মেজো চাচা এবং মেজো চাচি একত্র হলে ভালো হয়। ছোট চাচি জানালো, চাচা সন্ধ্যা আসবে, তখন না হয় কথা বলবো। আমিও সম্মতি জানালাম। চাচিরা আমাকে দেখে অবাক হলেও নিজেদের সামলে আমাকে আপ্যায়ন করলো। আমিও দুপুরের খাওয়া দাওয়া করে একটু বের হই। আমাদের ঘরটা যেই জায়গায় ছিল সেখানে এসে দাঁড়াই। সেখানে এখন পাকা ঘর, যেটায় মেজো চাচার বড় ছেলে থাকে, ছোট ছেলের বউ তাদের সঙ্গে থাকে। আমি ঘরটা ভালোভাবে লক্ষ্য করে একটা দীর্ঘশ্বাস ফেললাম। অতঃপর রাতে সবাই একত্র হলে আমি বললাম, আমি আমার বাবার সম্পত্তি বুঝে নিতে এসেছি। সেটা বিক্রি করে এখান থেকে একেবারে নিজের সমস্ত চিহ্ন বিলীন করে চলে যাব, সেটা ভেবে আসলাম। সম্পত্তি? সবাই হকচকিয়ে গেল। আমার কাছে এটা আশা করেনি। তারা বোধহয় স্বপ্নেও ভাবেনি কোনো একদিন আমি সম্পদের আশায় ফিরে আসতে পারি। মেজো চাচা আমতা আমতা করে বলে, বাবা সুজন, তোমার বাবার হক তুমি নিতে আসছো, তাতে আমাদের আপত্তি নেই। কিন্তু আমার বাবার তো তেমন সম্পদ ছিল না, তাই আমাদের ভাইদের ভাগেও তেমন সম্পদ নাই। হয়তো 2-3% পেতে পারো। এটা নিতে তুমি আসবে আমরা ভাবিনি। সেখানে তো ভাগ করে আমরা নিয়ে নিয়েছি। তবে সমস্যা নেই, তুমি যখন বিক্রি করতে চাচ্ছ তখন আমরা না হয় তোমাকে কিছু টাকা দিলাম। সরি চাচা, কিছু টাকা নিতে আমি আসিনি। আমি আমার জমির ন্যায্য মূল্য নিতে আসছি। আমি যতদূর জানি আমার দাদার সম্পত্তি কম ছিল না। তার ওপর আমার বাবা নিজের টাকায় অনেক ফরাজি জমি কিনেছে, তাই আশা করি আজকের বাজার মূল্যে বেশ দামি আমি সবটা বিক্রি করতে পারবো। আমার মুখে জমির এমন হিসাব শুনে তারা অবাক হন, সেই সঙ্গে রাগও হয়। পরক্ষণে ছোট চাচা ভীষণ একটা সন্ধি এঁটে বলে, জমির কাগজ তো আছেই, সেটা দেখেই বুঝে নিও। হ্যাঁ, তবে চাচা, আপনি নিশ্চয়ই এটা জানেন না, আজকাল নকল কাগজ আর আসল কাগজের পার্থক্য করা যায়। চাইলে আসল কাগজ নতুন করে ওঠানো যায়। আমার কথার ভাবার্থ বোধহয় তারা বুঝতে পারেনি। আমি কিছুটা সহজ করে বললাম, আমি যতদূর আপনাদের চিনি, হয়তো আমি চলে যাবার পর আমার বাবার সম্পত্তি কিছু টাকা পয়সা ব্যয় করে নিজেদের নামে মিথ্যা কাগজ তৈরি করে ভাগ করে নিয়েছেন। তো সেটাই, যেহেতু আমি আমার বাবার উত্তরাধিকার আছি, সেহেতু এমনটা আপনারা করতে পারেন না। আমাকে ঠকানোর যে ফন্দি আপনারা আসছেন সেটা হবে না।
আমি আমার অধিকার যথাযথভাবে বুঝে নিতেই এসেছি, আর সেটা আমি করবই। মেজ চাচার বড় ছেলেটা বোধহয় একটু রাগী, তাই সে রাগ নিয়েই বলে, কি বলতে চাও তুমি? এটাই আমার চাচারা আমার বাবার জমির হিসাব দিয়ে ন্যায্য দাম আপোষে দিবে, নাকি আমি কিছু অর্থ ব্যয় করে আমার জমির কাগজপত্র তুলে সেগুলো অন্যত্র বিক্রি করব? এখন সিদ্ধান্ত আপনাদের হাতে। আপনারা সিদ্ধান্ত নেন, যা ভালো মনে করেন। আমার মুখ দিয়ে এই কথাগুলো বের হলো না যেন ছোটখাটো একটা বোমা হামলা হলো। সবার মুখ মলিন হয়ে গেল। তাদের মলিন চুপসে যাওয়া মুখ দেখে আমার ভালোই লাগলো। আমি মনে মনে খুব হাসলাম। আমার কথাগুলো কারো পছন্দ না হলেও কেউ তেমন কথা বাড়ায়নি। কারণটা অবশ্য আমি জানি। তারা আমার কথা স্পষ্ট বুঝতে পেরেছে আমি সম্পত্তি নিয়ে আইনি ঝামেলা করব, তাই একটু ঠান্ডা থাকার চেষ্টা করেছে। তারা আমাকে সব বুঝিয়ে দিবে এটা আশ্বাস দেয়। আমিও চুপচাপ সেটা মেনে নিই। অতঃপর রাতে আমাকে ছোট চাচার ঘরে থাকতে দেওয়া হয়। মেজ চাচার ঘরে নাকি আলাদা জায়গা হবে না, একটা রুম আমার জন্য ছাড়তে পারবে না। আমিও রুম শেয়ার করে হয়তো থাকতে পারবো না। এটা বলে তারা ছোট চাচার ঘরে পাঠালো। আমিও ছোট চাচার ঘরটা ভালোভাবে দেখলাম। এটা বেশ খানিকটা দূরে। আমাদের বাড়ির সামনে যে বড় পুকুর আছে তার উল্টো পাশে, যেখানে মাঝরাতে কিছু হলে বাড়ির ভেতরে কারোরই শব্দ পাওয়ার কথা নয়। এটা বুঝেও আমি তেমন প্রতিক্রিয়া দেখালাম না। কোনো রকম রাতে খেয়ে ছোট চাচার দেওয়া রুমে ঘুমাতে গেলাম। তখন রাত 12টা ছাড়িয়ে গিয়েছে। সেই মুহূর্তে মেজ চাচা আমার ঘরে কড়া নাড়ল। সে বাহির থেকে বলল, বাবা সুজন, ঘুমিয়েছ? না, এটা বলে আমি দরজা খুলে দিলাম। মেজ চাচা এবং ছোট চাচা ঘরের মধ্যে প্রবেশ করে। ছোট চাচা হাসতে হাসতে বলে, তোমরা আজকালকার ছেলে মেয়ে এত তাড়াতাড়ি যে ঘুমাবে না সেটা বুঝতে পেরেছি। দেখো না, আমাদের দুই ভাইয়েরও ঘুম আসছে না, তাই তোমার সঙ্গে গল্প করতে চলে আসলাম। আচ্ছা। প্রথমে তারা দুজন টুকিটাকি কথা বলল। তাদের কথার মাঝে মেজ চাচার বড় ছেলে চলে আসে। আমরা গল্প করছিলাম। গল্পের এক পর্যায়ে মেজ চাচা বলে, আমার বড় ছেলেটা তোমার বাবার ভিটে এবং একটা জমি নিয়ে নিয়েছে। সে তো পড়ালেখা জানে না, চাষবাস করে সংসার কাটে। তাই আমি বলছিলাম কি বাবা, ওই জমিটার দাবি তুমি ছেড়ে দাও, আমরা বাকি সব জমি তোমাকে বুঝিয়ে দিব। আমি একটা জমি পাশের বাড়ির কাছে বিক্রি করেছি। এখন ওটা তুমি চাইলে আমার মরা ছাড়া উপায় নেই বাজান। তুমি ওই জমিটার বদলে আমার জমানো কিছু টাকা আছে, সেটা নিয়ে নাও। ছোট চাচা এই কথা বলে উঠলেন। একে একে তারা আমার অর্ধেক জমি নাই করে দিলেন। খুব হাতে পায়ে ধরল। মেজ চাচার বড় ছেলেটাও অনুরোধ করছিল, তবে তার চোখে মুখে রাগ ছিল। তাদের অবাক করে দিয়ে আমি বলি, অন্যের জমি আপনারা ব্যবহার করছেন, বিক্রি করেছেন? বাহ, কি মজার বিষয়। আপনাদের তো লজ্জা হওয়া উচিত। আমার বাবার জমি কোন অধিকারে আপনারা বিক্রি করেছেন? এখন আবার চাইছেন আমি সবটা মেনে নিই? এত সহজ? দেখুন, আমার পক্ষে সম্ভব নয়। আমার সব জমি বুঝে চাই। তা আপনারা আপোষে না দিলে তুমি কি করবে? মেজ চাচার বড় ছেলে কথাটি বলল। আমি মুখে হাসি নিয়ে বলে উঠলাম, জেল অবধি ঘুরিয়ে আসবো সবাইকে। কি? সবাই চমকে গেল। মেজ চাচা রাগ নিয়ে বলে, তুই আমাদের জেলের ভাত খাওয়ানোর হুমকি দিচ্ছিস? আমার অধিকার আমি বুঝে নিতে আসছি। আমার সে অধিকারের পথে যে বাধা হবে তাকে তো সরতেই হবে। যত বড় মুখ নয় তত বড় কথা, ছোট চাচা বলে উঠল। আমি ম্লান হেসে বললাম, তোমাদের আজ আমার কাছে অনুরোধ করতে হতো না। তোমাদের আমি আপোষে সব জমি দিয়ে দিতাম। কিন্তু ওই যে, তোমরা এই জমির লোভে আমার পবিত্র মায়ের গায়ে দাগ লাগিয়েছ। আমার মাথা থেকে এটা বের হয় না। আমি চাইলেও কখনো এই স্মৃতি ভুলতে পারবো না, তাই কখনো আমার হকও ছাড়তে পারবো না। বাহ, মায়ের মতোই তো কথা বলছিস। তোর মায়ের সম্মানহানি করলাম, তবুও তো বজ্জাত বেডি ভিটে ছেড়ে লড়ল না। সেই দাঁত কামড়ে পড়েছিল। আসলেই তোর মা একটা জিনিসই, এত অপমান করার পরও যায়নি। আর তুইও একটা জিনিস,
তোর মায়ের পেট থেকেই তো বের হয়েছিস। মেজো চাচা এই কথাটি বলল। তার সঙ্গে তাল দিয়ে ছোট চাচা বলল, হ্যাঁ তাই, তবে আমাদের একটা ভুল হয়ে গেছে, মস্ত বড় ভুল। মানে? আমার প্রশ্ন শুনে মেজো চাচা এবং ছোট চাচা দুজনেই হাসি দিল। অতঃপর বলে, সেদিন তোকে যদি তোর মায়ের সঙ্গে এক কবরে মাটি দিতাম, তাহলে আজকের দিন দেখতে হতো না। ভাবছিলাম বাচ্চা মানুষ, নানা বাড়ি যাবি, আর কখনো আসবি না। 18 বছর ভালোই ছিলাম, তোর কোনো খোঁজ খবর ছিল না। বেশ তো ছিল সব, কিন্তু না, তুই সেটা বেশ হতে দিসনি। কোথা থেকে চলে আসলি? আসলি তো আসলি, সম্পত্তির জন্য আসলি। সেই সম্পত্তি, যার জন্য আমরা আমাদের হাত রক্তাক্ত করতে দুবার ভাবিনি। ভুলটা তোমরাই করছো। সেদিন মায়ের সাথে সন্তানকে মেরে ফেললে আজ আবার ঝামেলা পোহাতে হতো না। মেজো চাচার ছেলে কথাটি বলে। আমি তাদের কথা শুনে মোটেও হতবাক হই না, তবে না বোঝার ভান ধরে বলি, আপনারা কি বলছেন? আপনারা মাকে মেরে ফেলেছেন? আমার মা না আত্মহত্যা করেছে? আত্মহত্যা? তা ওই মহিলা, যে জাউরা ওই মহিলা, ও করবে আত্মহত্যা? এটা স্বপ্ন দেখা যাক। এখানে চাচারা অতীতের ঘটনা খুলে বলে। তাদের খুলে বলার উদ্দেশ্য একটাই, একটু পর আমারও সে পরিণতি হবে যেটা আমার মায়ের হয়েছে। তারা এই সময় এসে সম্পত্তি নিয়ে আর ঝামেলা চায় না। তাই 18 বছর আগে আমাকে ছেড়ে দিয়ে যে ভুলটা করেছে, সেটা আর করতে চায় না। সেই সাথে মৃত্যুর আগে আমার জানার অধিকার রয়েছে আমার মায়ের মৃত্যুর আসল রহস্য। তাই তারা বলে। সেদিন শনিবার ছিল, মা বাগানে শাক নিয়ে আসতে গিয়েছিল। বাগানটা দূরে এবং গাছপালা দিয়ে ঘেরা ছিল বলে কিছুটা অন্ধকার ছিল। হঠাৎ মা সেখানে চাচাদের দেখে। তাদের দেখে অবাক হয়ে যায়। তারা যে মাকে সারাক্ষণ নজরে নজরে রেখেছে, সেটা বুঝতে পেরে মা অবাক হয়। তবে সেখানে চাচারা প্রথমে ঝামেলা করেনি। তারা আপোষে মায়ের কাছে বাবার ঘর ছাড়া সব জমি চায়, কিন্তু মা রাজি হয় না। পৃথিবীর কোনো মাই তার সন্তানের হক মেরে কাউকে দিবে না। আমার মাও তাই। তার সন্তান আছে, তাই সম্পদ কাউকে দিবে না। এসব চাচারা নিতে পারেনি। তাদের ভাই নেই, সেখানে তার সম্পদ তারা না পেয়ে মা বাহিরের মহিলা পাবে কেন? আর এখানেই চাচারা রাগ নিয়ন্ত্রণ না করে মায়ের গলা চেপে ধরে। মাকে অসম্মানিত করেও যখন কাজ হয়নি, তখন তাকে মেরে ফেলায় বুদ্ধিমানের কাজ। সেদিন মা বাঁচার জন্য ছটফট করছিল, তবে দুজনের শক্তির কাছে পেরে ওঠে না। অতঃপর মারা যায়। তবে মায়ের সে মৃত্যুর একজন সাক্ষী ছিল। পাশের বাড়ির এক লোক সেখান দিয়ে যাবার সময় পুরোটা দেখে। চাচারা তাকে দেখে সাময়িক ভয় পেল, সামলে নিয়ে তাকে একটা জমিদার আশ্বাস দিয়ে চুপ করিয়ে দেয়। চাচাদের মুখে এই কথা শুনে আমি রাগে ফেটে পড়ি। তবে কিছু করার আগে দুই চাচা আমাকে চেপে ধরে, আর মেজো চাচার ছেলে আমার বুকের ওপর বসে পড়ে। আকস্মিক ঘটনা ঘটে যাওয়া আমি প্রতিরোধ করতে পারিনি। আমি ছটফট করতে থাকি, তবে তাদের শক্তির কাছে হার মানতে হয়। আমি চিৎকার দিয়ে বলি, আপনারা ভুল করছেন, এত পাপ সইবে না। কুত্তা, ভুল তো আমরা না, ভুল তুই করেছিস আমাদের রাস্তায় এসে। এটা বলে মেজো চাচার ছেলে আমার গলা চেপে ধরে, আর দুই চাচা আমার হাত এবং পা ধরে রাখে। তারা আমাকে প্রায় মেরেই ফেলেছিল। সেই সময় দরজা ধাক্কানোর শব্দে তারা থমকে যায়। তাদের দরজা খোলার সুযোগ না দিয়ে বাহিরের দরজা ভেঙে প্রবেশ করে আমার মামাতো ভাই এবং পুলিশ। তারা হুড়মুড়িয়ে ঘরের মধ্যে ঢুকে যায়। তাদের দেখে সবাই হতবাক হয়ে যায়। সেই সময় আমার অবস্থাও তেমন ভালো ছিল না। মামা আমাকে ধরে মামাতো ভাইকে উদ্দেশ্য করে বলল, সুজনকে ধর, ওকে এখনই হাসপাতালে নিতে হবে। চাচারা পুলিশ দেখে অবাক হয়ে যায়। তারা বুঝতে পারছে না কি হচ্ছে। অতঃপর পুলিশ তাদের পুরো ঘটনা বলে। আমি এখানে আসার আগেই জানতাম আমার সাহসী মা কিছুতে আত্মহত্যা করতে পারে না। তাকে সম্পদের জন্যই মরতে হয়েছে। যেই সম্পদে হাত বাড়ালে আমার পরিণতি একই হবে। তাই তো একা আসিনি, সঙ্গে নিয়ে এসেছি মামাতো ভাইকে। আজ রাতেই তারা আমাকে মেরে ফেলতে পারে এটা আমি অনুমান করছিলাম। তাই তো মামা আগে থেকে পুলিশ নিয়ে হাজির ছিল।
সেই সঙ্গে চাচা যখন ঘরে ঢোকার জন্য নক করে, তখন আমি আমার ফেসবুক থেকে লাইভে গিয়ে ফোনটা একটা ভালো স্থানে রাখি, যেখান থেকে সব ক্লিয়ার দেখা এবং শোনা যাবে। তাই এতক্ষণ তারা যা করেছে এবং বলেছে সবটাই লাইভে অনেকে দেখেছে। মামাও যখন দেখলো অবস্থা বেগতিক, তখনই পুলিশ নিয়ে ছুটে আসে। মামা পাশেই তার এক পরিচিতর বাসায় উঠছিল, সেখান থেকে এলো। চাচারা হতভম্ব হয়ে যায়। এতক্ষণ সবটা সবাই দেখেছে, বুঝতে পেরে তারা পুরো নির্বাক হয়ে যায়। তারা পুলিশের হাতে পায়ে ধরে, মাফ চায়। কিন্তু এতই সহজ, এত সহজে পাপ ধোয়া যায়? এতগুলো বছর এত বড় পাপ নিয়ে তারা যে সুখে কাটিয়েছে, এটাই যে অনেক বড় কিছু ছিল। এখন আর নয়, এখন সময় এসেছে পাপের শাস্তি পাওয়ার। পরিশেষে আমি চিকিৎসা নিয়ে সুস্থ হলাম। ইতিমধ্যে আমার 2 চাচা এবং চাচি এবং মেজো চাচার বড় ছেলেকে পুলিশ ধরে নেয়, সেই সঙ্গে বাকিদেরও নিতে চাচ্ছিল। তবে তারা প্রত্যক্ষভাবে কোনো দোষ করেনি, তাই মামাই তাদের বিরুদ্ধে কোনো মামলা করেনি। খুব শীঘ্রই মামলা আদালতে উঠবে। এত বছর পর আমার মায়ের খুনিরা শাস্তি পাবে, এটা ভাবতে আমার শান্তি অনুভব হলো। সেই সঙ্গে আমি আমার অধিকারও বুঝিনি। যে সম্পদের অধিকার ছাড়েনি বলে আমার মাকে খুন হতে হলো, সেটা আমিও ছাড়তে পারবো না। তাই তো আমি আমার মায়ের খুনের বিচার, সেই সঙ্গে সব সম্পত্তি বুঝে পাওয়ার লড়াই একসঙ্গে করছি। আশা করি দুটোতেই সফল হব। আমার মায়ের আত্মাও হয়তো শান্তি পাবে, যে শান্তির সঙ্গে আমার জীবনটাও খুব সুন্দর কাটবে। এই বিশ্বাস নিয়ে আগামীর পথ চলা এগিয়ে যাচ্ছি। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরো গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।